এবার বাস্কার বাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত। ইরানের পারমাণবিক কর্মসূচি 2 বছর পিছিয়ে দেওয়ার দাবি পেন্টাগনের। ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান। ইরান সংঘাত যেভাবে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিল। পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে 14 ইসরায়েলি মন্ত্রীর চিঠি। সর্বশেষ জানাবো, ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজা উপত্যকার 85% এলাকা বললেন জাতিসংঘ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এবার বাস্কার বাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অগ্নি-5-এর নতুন ভার্সন তৈরি করছে। এই অগ্নি-5 মাটির 80 থেকে 100 মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে। 7,500 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র, খবর ইন্ডিয়া টুডের। এই ক্ষেপণাস্ত্রের 2টি ভার্সন থাকবে। একটি 2500 কিলোমিটার দূরত্বের মধ্যে 7,500 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাস্কার বাস্টারের কাজ করবে। এটা সুপারসনিক গতিতে যাবে। অন্যটি 5000 কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে। সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাস্কার বাস্টার বোমা GBU-57 ফেলেছিল যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রাম্প দাবি করেছে। ভারতের অগ্নি-5 ও যুক্তরাষ্ট্রের বাস্কার বাস্টার GBU-57 এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে। বাস্কার বাস্টার ক্ষেপণাস্ত্র হলো এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত করতে পারে এবং মিলিটারি বাস্কার কমান্ডো সেন্টার, মিসাইল রাখার জায়গা ও অস্ত্র ভান্ডারে গিয়ে আঘাত করতে পারে। সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটির ওপর গিয়ে পড়ে এবং বিস্ফোরণ হয়, কিন্তু বাস্কার বাস্টার মাটির ভেতর ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য জানিয়েছেন, এটা একটা ডিফারেন্ট হিসেবে কাজ করবে। যে কোনো দেশের মার্শাল পাওয়ার বাড়ানোর দরকার হয়, কোনো সন্দেহ নেই ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন। ইরানের পারমাণবিক কর্মসূচি 2 বছর পিছিয়ে দেওয়ার দাবি পেন্টাগনের। গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে 2 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল ঘোষিত নতুন মূল্যায়নটি গণমাধ্যমে ফাঁস হওয়া পেন্টাগনের একটি গোপন প্রতিবেদনের থেকে আলাদা বলে মনে হচ্ছে। এর আগে ফাঁস হওয়া ওই প্রতিবেদনে বলা হয় যে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি এবং মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে। ফাঁস হওয়া প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিপরীত। বুধবার এক সংবাদ সম্মেলনে জানান পার্নেল বলেন, প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা মূল্যায়ন হলো আমরা তাদের সময়সূচি কমপক্ষে 1 থেকে 2 বছর পিছিয়ে দিয়েছি, যদিও এই দাবির পক্ষে কোনো নতুন প্রমাণ বা নথিপত্র দেওয়া হয়নি। 22 জুন মার্কিন সামরিক বোমারু বিমান বাংকার ধ্বংসকারী বোমা ব্যবহার করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর তথ্য জানানো হয়। এরপর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং কর্মকর্তারা ইরানি স্থাপনাগুলো ক্ষতির পরিমাণ সম্পর্কে ভিন্ন ভিন্ন এবং কখনো কখনো পরস্পর বিরোধী তথ্য দিচ্ছেন। ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহবেত শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসমান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুড়িয়ে দেয়া। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13-কে দেয়া সাক্ষাৎকারে ভাইসমান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রেসিডেন্ট আলম চেন স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাণ্ড কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোয় অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করায় এর ব্যাপক ও অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন $300 মিলিয়ন থেকে $250 বিলিয়ন পর্যন্ত ক্ষতির ইঙ্গিত দেয়। ক্ষয়ক্ষতির ছবি প্রকাশে বিধিনিষেধ আরোপের বিষয়টি স্বীকার করে তিনি আরও বলেন, ইরান যাতে এসব স্থাপনায় আবারও আঘাত করতে না পারে সেজন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যানেল 13 বলছে, পরিস্থিতি এমন যে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা ইরানের সুনির্দিষ্ট হামলা, ব্যাপ্তি ও অনেক জায়গায় ক্ষয়ক্ষতির সম্পর্কে এখন অবগত নন। ইরান সংঘাত যেভাবে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিল।
যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। গত 13 জুন শুরু হয় ইসরায়েলি আগ্রাসনে ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকা 12 দিন ধরে লক্ষ্যবস্তু হয়। অব্যাহত হামলার 10ম দিনে অর্থাৎ 22 জুন এতে সরাসরি যোগ দেয় যুক্তরাষ্ট্র। ওই দিন রাতভর ইরানের নাতানজ, ফর্দো ও ইস্পাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ড্রুপমিস 3 এর অংশ হিসেবে 22 দফার পাল্টা অভিযানে প্রায় 450 ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটায়। অন্যদিকে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারের আল উবদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতেও বেশ ক্ষয়ক্ষতি সাধিত হয়। এই হামলার জেরে 24 জুন ট্রাম্প তড়িঘড়ি করে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহুমাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের গবেষক লানা রাওয়ান্দি ফাদাই বার্তা সংস্থা মেহেরের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে 14 ইসরায়েলি মন্ত্রীর চিঠি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির 14 জন মন্ত্রী তাকে আহ্বান জানিয়েছেন তিনি যেন অবিলম্বে দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করেন। খবর মিডল ইস্ট মনিটরের। বুধবার সন্ধ্যায় নেতানিয়াহুকে লেখা একটি চিঠিতে তারা এ আহ্বান করেন। ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চিঠিটি শেয়ার করেছেন। এতে স্বাক্ষরকারী মন্ত্রীরা সরকারকে আহ্বান জানিয়েছেন আগামী 27 জুলাই শেষ হতে চলা নেসেটের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই জুডিয়া ও সামারিয়ার ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে। চিঠিতে তারা যুক্তি দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বর্তমান কৌশলগত অংশীদারিত্ব, সমর্থন ও পৃষ্ঠপোষকতা এই পদক্ষেপ নেয়ার জন্য একটি অনুকূল সময় তৈরি করেছে। চিঠিতে আরও সতর্ক করা হয়েছে যে অবশিষ্ট জমিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করবে। চিঠিতে স্বাক্ষরকারী মন্ত্রীদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, জ্বালানি, যোগাযোগ, পরিবহন, বিচার, পর্যটন, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাসী বিষয়ক, শিক্ষা, সামাজিক সমতা, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী এবং নেসেট স্পিকার আমির ওহানা। ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজা উপত্যকার 85% এলাকা, বললেন জাতিসংঘ। গাজা উপত্যকার প্রায় 85% এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিংবা উচ্ছেদ আদেশের মুখে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। তিনি বলেন, উচ্ছেদ আদেশগুলো মানুষকে জরুরি সহায়তা পাওয়া থেকে মারাত্মকভাবে বঞ্চিত করছে এবং বিপদের মধ্যে থাকা মানুষের কাছে ত্রাণকর্মীদের পৌঁছানো কঠিন করে তুলছে। স্টিফেন ডুজারিক জানান, খান ইউনিসের 2টি এলাকায় সর্বশেষ উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে। এলাকায় প্রায় 80,000 মানুষ বাস করেন। তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে কাজ করা অংশীজনেরা জানিয়েছেন এই আদেশের কারণে আল সাতার নামের একটি গুরুত্বপূর্ণ জলাধারে এখন প্রবেশ করা যাচ্ছে না। আল সাতার খান ইউনিসের প্রধান পানি সরবরাহ কেন্দ্র এবং ওই এলাকায় ইসরায়েলি পাইপলাইন থেকে আসা পানির একটি গুরুত্বপূর্ণ উৎস। ডুজারিক বলেন, জলাধারটির কোনো ক্ষতি হলে শহরের পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে, ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হবে। উচ্ছেদ আদেশগুলো জরুরি পরিষেবার ওপর চাপ সৃষ্টি করছে এবং মানুষকে ক্রমেই আরও সংকীর্ণ এলাকার দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করছেন ডুজারিক।